হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মৌসুমি আর তোমরা দেখছো কিডস বাংলা। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শেখাবো বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন কাকে বলে? যখন আমরা কথা বলি বা পড়ি, আমরা কিন্তু একটানা পড়তেও পারি না, কথাও বলতে পারি না। আমাদের মাঝে মাঝে কী করতে হয়? থামতে হয়। সেই থামার জন্য থামার দুটো কারণ আছে। প্রথম কারণটি আমি এখানে লিখেছি। প্রথম কারণটি হচ্ছে দম নেবার জন্য, আর দ্বিতীয় কারণটি হচ্ছে অর্থ ভালোভাবে বোঝার জন্য। যে কথাটি বলছি বা লিখছি সেটাকে তো বুঝতেও হবে, বোঝার জন্য কি করতে হয়? আমাদেরকে মাঝে মাঝে থামতে হয়। একটা হচ্ছে দম নেওয়ার জন্য, আর একটা হচ্ছে বোঝার জন্য। তো এই বিরাম চিহ্নটা কি, বা কোন কোন চিহ্নগুলিকে বিরাম চিহ্ন বলা হয়, সেটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। এবার আমাদের আজকের বিষয় আলোচনা করার আগে আমি তোমাদেরকে বলে দিতে চাইছি, যারা আজকে আমাকে প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবে আমার এই চ্যানেলটির নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও, বিরাম চিহ্ন। তাহলে বিরাম চিহ্ন কী কী কারণে ব্যবহার করা হয়? দুটি কারণে। একটা হচ্ছে দম নেবার জন্য, আর আরেকটা হচ্ছে ভালোভাবে অর্থ বোঝার জন্য। বিরাম চিহ্ন কাকে বলে? কিছু কিছু চিহ্নের সাহায্যে লেখার সময় কোথায় কতটুকু থামতে হবে তা বোঝানো হয়। এই সকল চিহ্নকে ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন বলা হয়। বন্ধুরা, বিরাম চিহ্ন সাধারণত 9 প্রকার হয়। সেই 9 প্রকারের মধ্যে প্রথমে হচ্ছে কমা, এটা হচ্ছে কমার চিহ্ন। 2 সেমিকোলন, এটা সেমিকোলন। 3 কোলন, দুটো ছোট ছোট ডট, এটাকে বলা হয় কোলন। দাড়ি, এটা হচ্ছে দাড়ি। 5 জিজ্ঞাসা চিহ্ন। আমি আরও একবার বলছি, বিরাম চিহ্ন 9 প্রকারের। 9টি বিরাম চিহ্নকে আমরা সবসময় খুব বেশি ব্যবহার করি। সেই 9টির মধ্যে প্রথম হচ্ছে কমা, দ্বিতীয় সেমিকোলন, 3 নম্বরে আছে কোলন, 4 দাড়ি, 5 জিজ্ঞাসা চিহ্ন। 6 নম্বর বিরাম চিহ্ন হচ্ছে বিস্ময় সূচক চিহ্ন, এটা হচ্ছে বিস্ময় সূচক চিহ্ন। 7 হচ্ছে ড্যাশ, এটা ড্যাশ। 8 হাইফেন, ছোট্ট একটি দাগ, হাইফেন। 9 উদ্ধৃতি চিহ্ন, এটা কমার শুরু, এটা হচ্ছে কমার শেষ, এটাকে বলা হয় উদ্ধৃতি চিহ্ন। আরও একবার বলছি, বিস্ময় সূচক চিহ্ন, এটা ড্যাশ, এটা হাইফেন, এটা। আর 9 হচ্ছে উদ্ধৃতি চিহ্ন, এটা হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। এইবারে আমি তোমাদের সাথে প্রত্যেকটি বিরাম চিহ্ন নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করব, কোন চিহ্ন কখন ব্যবহার করা হয়, আর এবং ছোট ছোট করে তাদের একটি করে উদাহরণ। বন্ধুরা, প্রথম বিরাম চিহ্ন হচ্ছে কমা। কমা কখন ব্যবহার করা হয়? এটা হচ্ছে কমার চিহ্ন। একটু থামার জন্য এই চিহ্ন ব্যবহার করা হয়। যখন আমরা কথা বলি অথবা সবসময় লেখার ক্ষেত্রে কমাটাকে আমরা বেশি ব্যবহার করি। যখন আমরা লেখার সময় যখন অল্প থামবো, তখন আমরা কোন চিহ্ন ব্যবহার করব? কমাকে ব্যবহার করব। যেমন বুবাই টুকাই মামুনি ও রাম বল খেলছে। বুবাই টুকাই মামুনি, টুকাই বুবাই মামুনির মাঝখানে যখন আমরা অল্প থামছি, তখন এই কমা ব্যবহার করা হচ্ছে। বুবাই টুকাই মামুনি ও রাম বল খেলছে। বন্ধুরা, তাহলে বুঝতে পারলে কমা কখন ব্যবহার করব? যখন আমরা অল্প থামবো। যখন একটি বাক্য লেখার সময় আমরা অল্প থামবো, তখন তাদের মাঝখানে আমরা কমা ব্যবহার করব। বুবাই টুকাই মামুনি ও রাম বল খেলছে। ঠিক আছে বন্ধুরা, দ্বিতীয় বিরাম চিহ্ন হচ্ছে সেমিকোলন। সেমিকোলনের চিহ্ন এটা। সেমিকোলন চিহ্ন কখন ব্যবহার করতে হয়? বাক্যের মধ্যে যেখানে কমা অপেক্ষা একটু বেশি থামতে হয়, তখন সেমিকোলন চিহ্ন ব্যবহার করা হয়। বাক্যে যখন আমরা কি করব? কমার থেকে একটু বেশি থামবো, তখন আমরা কোন চিহ্ন ব্যবহার করব? সেমিকোলন। যেমন, আমি বড় ক্লান্ত, কিন্তু আমাকে যেতেই হবে। আবার তোমরা সবাই খুব মন দিয়ে বুঝবে কিন্তু ব্যাপারটা। কমার থেকে যখন আমরা একটু বেশি থামবো, তখন আমরা সেমিকোলন ব্যবহার করব। উদাহরণটিতে দেখিয়েছি, আমি বড় ক্লান্ত, কিন্তু আমার যেতেই হবে। বুঝতে পারলে বন্ধুরা? কমার চেয়ে একটু বেশি সময় যখন আমরা নেব, তখন আমরা সেমিকোলন ব্যবহার করব। 3 নম্বর বিরাম চিহ্ন হচ্ছে কোলন। কোলন কাকে বলে, বা কাকে বলে ঠিক না, কোলন কখন ব্যবহার করা হয়? বাক্যের
বাক্য শেষ হলেও শেষ হলো না এমন ক্ষেত্রে এই চিহ্ন ব্যবহার করা হয়। যখন কোনো বাক্য শেষ হলো কিন্তু পুরোপুরিভাবে তখনও বাক্যটি শেষ হয়নি, সেই ক্ষেত্রে যখন এই যে চিহ্নটি ব্যবহার করা হয় তাকে বলা হয় কোলন। বন্ধুরা, বাক্য শেষ হলেও শেষ হলো না এমন ক্ষেত্রে এই চিহ্ন ব্যবহার করা হয়। উদাহরণটিতে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে কোলন কখন ব্যবহার করা হয়। সেখানে বিক্রির জন্য বহু জিনিস আছে, বই, পেন্সিল, খাতা এবং আরও অনেক জিনিস। সেখানে বিক্রির জন্য বহু জিনিস আছে, বাক্য এখনও শেষ হয়নি, কি কি আছে সেটা বলা আছে, বই, পেন্সিল, খাতা এবং আরও অনেক জিনিস। বন্ধুরা, তোমরা সবাই খুব মন দিয়ে খেয়াল করো, এখানে কিন্তু কমারও ব্যবহার দেখানো আছে, তার মানে সেমিকোলনের সাথে সাথে কমার ব্যবহারটাও আমি দেখিয়েছি। তাই কোলন কখন ব্যবহার করবে? যখন বাক্যটি পুরোপুরি শেষ হয়নি। সেখানে বিক্রির জন্য বহু জিনিস আছে, বাক্য শেষ হয়নি, কি কি? বই, পেন্সিল, খাতা এবং আরও অনেক জিনিস। এই রকম বিরাম চিহ্নকে বলা হয় কোলন, মনে থাকবে। আমাদের চতুর্থ বিরাম চিহ্ন হচ্ছে দাড়ি। দাড়ি কখন ব্যবহার করা হয়? বাক্য যখন শেষ হয় তখন দাড়ি এই চিহ্ন ব্যবহার করা হয়। বাক্য যখন শেষ হয় তখন দাড়ির চিহ্ন বসে, এটা হচ্ছে দাড়ির চিহ্ন, একটি লম্বা দাগ। দাড়ির চিহ্নকে পূর্ণচ্ছেদও বলা হয়। দাড়িকে আরেকটা অনেক ক্ষেত্রে পূর্ণচ্ছেদ চিহ্ন বলা হয়। তাহলে বন্ধুরা, দাড়ি কখন বসে? যখন কোনো বাক্য শেষ হয় তখন যে বিরাম চিহ্নটি ব্যবহার করা হয় তাকে বলা হয় দাড়ি। দাড়ির আরেকটি নাম হচ্ছে পূর্ণচ্ছেদ চিহ্ন, মনে থাকবে। এবার হচ্ছে উদাহরণ। ললিত ভালো তবলা বাজায়। সম্পূর্ণ কথাটি শেষ হলো দাড়ি দিয়ে। ললিত ভালো তবলা বাজায়, বাক্যের সম্পূর্ণ সমাপ্তিতে, বাক্য যখন সম্পূর্ণভাবে শেষ হয় তার শেষে আমরা কোন চিহ্ন ব্যবহার করি? দাড়ি। তাহলে বন্ধুরা, মনে থাকবে দাড়ি কখন ব্যবহার করা হয়? সমস্ত বাক্যটির শেষে দাড়ি ব্যবহার করা হয়। বন্ধুরা, আমাদের পরের বিরাম চিহ্ন হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। এইটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, সবাই তোমরা খুব মন দিয়ে দেখবে, এটাকে জিজ্ঞাসা চিহ্ন বলা হয়। এবার কথা হচ্ছে যে আমরা জিজ্ঞাসা চিহ্ন কখন ব্যবহার করি বা করব। বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা করা বোঝাতে বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন, এই যে চিহ্ন দিতে হয়। যখন আমরা কোনো বাক্যে কোনো কিছু জিজ্ঞেস করছি বা প্রশ্ন করছি তখন এই ধরনের বাক্যের শেষে যে চিহ্ন দিতে হয় তাকে বলা হয় জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা চিহ্ন কি? এই দেখো, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আমি একটা উদাহরণ দিয়েছি। তোমার নাম কি? জিজ্ঞাসা চিহ্ন। তোমার বয়স কত? জিজ্ঞাসা চিহ্ন। মানে আমি যখন কাউকে কিছু জিজ্ঞেস করছি, তোমার নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো, বা তোমার বাবার নাম কি, তোমার বয়স কত, এই ধরনের বাক্য ব্যবহার করে তার শেষে জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করলে এই যে এটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে জিজ্ঞাসা চিহ্ন কখন ব্যবহার করতে হয়? যখন আমরা কোনো কিছু জিজ্ঞেস করি বা প্রশ্ন করি। আরেকটা কথা, জিজ্ঞাসা চিহ্নকে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা প্রশ্নবোধক চিহ্ন বলে থাকি। ঠিক আছে? তো বন্ধুরা, মনে থাকবে জিজ্ঞাসা চিহ্ন কখন ব্যবহার করতে হয়, আর জিজ্ঞাসা চিহ্ন এই রকমের হয়। সবাই খুব মন দিয়ে প্রত্যেকটি বিরাম চিহ্ন কিন্তু লক্ষ্য করবে। ঠিক আছে বন্ধুরা, আমাদের পরের বিরাম চিহ্ন হচ্ছে বিস্ময় সূচক চিহ্ন। এটা হচ্ছে বিস্ময় সূচক চিহ্ন। বাক্যের মধ্যে আনন্দ, বিস্ময়, ভয় ইত্যাদি কোনো বিশেষ মনোভাব প্রকাশ পেলে বাক্যের শেষে বিস্ময় চিহ্ন, এর চিহ্নটা ব্যবহার করা হয়। কাকে বলে বিস্ময় সূচক চিহ্ন? বাক্যের মধ্যে আনন্দ, যখন মানুষ খুব খুশি হয়। বিস্ময়, যখন কোনো ব্যাপারে মানুষ বিস্ময় প্রকাশ করে। ভয় ইত্যাদি কোনো বিশেষ মনোভাব প্রকাশ পেলে বাক্যের শেষে বিস্ময় চিহ্ন ব্যবহার করা হয়। উদাহরণ, যেরকম আহা কি সুন্দর ঝর্ণা, যখন কেউ ঝর্ণাটা দেখে আমি কি সুন্দর ঝর্ণা, এই ধরনের মনোভাব যখন প্রকাশ করা হয়, আহা কি সুন্দর আহা কি সুন্দর ঝর্ণা। এখানে একবার আমরা বাক্যের শেষে বিস্ময় প্রকাশ করেছি, আমাদের মনের আবেগ। তোমরা এই ধরনেরও মনে করতে পারো, যখন মানুষ কোনো কিছু ভয় পেয়ে, ওরে বাবা কি ভয়ানক দেখতে, এই যে মনের মনোভাব, বিশেষ একটা মনোভাব যখন আমরা প্রকাশ করি তখন আমরা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করে থাকি।
তাহলে বন্ধুরা তোমরা সবাই খুব মন দিয়ে শুনলে যে বিস্ময়সূচক চিহ্ন কখন ব্যবহার করা হয়। বিশেষ মনোভাবের ক্ষেত্রে, আনন্দ, বিস্ময়, ভয় ইত্যাদির ক্ষেত্রে যখন বাক্যের শেষে চিহ্ন ব্যবহার করা হয় তখন বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা হয়। বন্ধুরা আমাদের পরের বিরাম চিহ্ন হচ্ছে ড্যাশ। ড্যাশ মানে একটু লম্বা ধরনের একটা দাগ। একটি বিষয়ের সাথে আরেকটি বিষয়ের সম্বন্ধ বোঝাতে ড্যাশ এই চিহ্ন বসে। আবার বলছি, একটি বিষয়ের সাথে আরেকটি বিষয়ের সম্বন্ধ বোঝাতে ড্যাশ চিহ্ন বসে। উদাহরণে তোমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারবে। সূর্য ডুবলো, অমনি বন রহস্যময়ী হলো। এই বিষয়টির সাথে যখন এই বিষয়টিকে দুটিকে বোঝানো হচ্ছে, মানে দুটিকে এইটির সাথে এটির একটি বিশেষ সম্বন্ধ। সূর্য ডোবার জন্যই কিন্তু বন রহস্যময়ী হলো, তাই মাঝখানে একটি ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয়েছে। সূর্য ডুবলো, অমনি বন রহস্যময়ী হলো। সূর্য যদি না ডুবতো তাহলে বনকে রহস্যময় মনে হতো না। সেই জন্য এই দুটি বিষয়কে বোঝানোর জন্য মাঝখানে এই ড্যাশ চিহ্নটি ব্যবহার করা হয়েছে। বন্ধুরা আমাদের পরের বিরাম চিহ্ন হচ্ছে হাইফেন। ছোট্ট একটি দাগ বা ছোট্ট একটি ড্যাশকে যখন লিখি সেটা বলছে হাইফেন। একাধিক পদকে এক পদে পরিণত করার জন্য হাইফেন চিহ্ন ব্যবহার করা হয়। একাধিক পদকে এক পদে পরিণত করার জন্য হাইফেন চিহ্ন ব্যবহার করা হয়। উদাহরণে তোমরা আরও পরিষ্কার বুঝতে পারবে। আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। আষাঢ় এবং শ্রাবণ এই দুটো পদকে যখন আমরা একসাথে বোঝানোর চেষ্টা করছি তখন মাঝখানে একটি ছোট্ট হাইফেন দিয়ে পুরো বাক্যটিকে লিখেছি। আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। তাহলে যখন একাধিক পদকে আমরা একসাথে বোঝাবার জন্য ব্যবহার করি তখন মাঝখানে একটি হাইফেন চিহ্ন দিতে হয়। তাহলে কি করতে হবে? একাধিক পদকে এক পদে পরিণত করার জন্য হাইফেন চিহ্ন ব্যবহার করা হয়। আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। বন্ধুরা আমাদের শেষ বিরাম চিহ্ন হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। এটা হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। উদ্ধৃতি চিহ্ন কখন কেন ব্যবহার করা হয়? বক্তা যেভাবে কথা বলেন সেই কথাগুলো অবিকল বক্তার মতো প্রকাশ করতে হলে বক্তব্যের প্রথমে ও শেষে এই উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করতে হয়। বক্তা কোনো কথা, কোনো মহান লেখকের কথা, মনীষীদের কথা বা কারোর কথা যখন আমরা অবিকল সেইভাবেই বলতে চাই তখন আমাদেরকে উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করতে হবে। যেরকম বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই কথাটি বিবেকানন্দের বলা। উনি যেভাবে বলেছেন আমরাও ঠিক সেইভাবেই কথাটিকে লিখেছি। সেই জন্য তার কথার যে বক্তব্যটিকে আমরা বোঝানোর জন্য বাক্যের শুরুতে এবং শেষে উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করেছি। উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করার মানে হচ্ছে আমরা কারো কথাকে অবিকল ঠিক সেইভাবেই লিখছি। একে বলা হয় উদ্ধৃতি চিহ্ন। বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবে না। আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে। তোমাদের সাথে আমার পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।